আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিও এডুকেটর ইউটিউব চ্যানেল বা তুমি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো বা ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা অনেকেই ভাবছো ভিডিওটা দেখার সাথে সাথে যে আসলে এটা কোন ধরনের ভিডিও, বিনোদনমূলক ফানি ভিডিও নাকি শিক্ষামূলক ভিডিও। তোমাদেরকে এই কনফিউশন দূর করার জন্য প্রথমেই বলে দিই, এটা একটি শিক্ষামূলক ভিডিও। ডিও এডুকেটর নামেই তোমরা অনেকেই বুঝতে পারছো এটা একটা শিক্ষণীয় চ্যানেল বা শিক্ষা জাতীয় চ্যানেল। আমার হাতের এই মার্কার পেন এবং পিছনের হোয়াইট বোর্ড, লেখা না দেখলেও আপাতত তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে কি করা হবে। তো তোমাদের এই কনফিউশন থেকে বের করে আনতে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতেছি শ্রেণী নবম এবং দশম শ্রেণীর জন্য আমি নিয়ে এসেছি জেনারেল ম্যাথ অথবা যেটাকে তোমরা সাধারণ গণিত বলে জানো, সেই গণিতের সকল প্রশ্নের এবং অধ্যায়ের সমাধান নিয়ে। গণিতের বা সাধারণ গণিতের বইতে এখন পর্যন্ত রয়েছে 17টি অধ্যায়, যেখানে বীজগণিত, পরিসংখ্যান, ত্রিকোণমিতি, পরিমিতি এবং রয়েছে জ্যামিতি। এই যে চারটা সেক্টর, এই চারটা সেক্টরের সবগুলোই আমরা করব। তবে আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হচ্ছে সেট ও ফাংশন। সেট ও ফাংশন অধ্যায়ে তোমরা সেট সম্পর্কে কি বোঝো সেইটা নিচে কমেন্ট করতে পারো। তবুও আমি বলে দিই, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের টপিক সেট ও ফাংশন। আমরা আজকে সেট ও ফাংশন সম্পর্কে সাধারণ যে ধারণা, সেই ধারণাটা নেওয়ার চেষ্টা করব। চলো হোয়াইটবোর্ডে। আমি যে জিনিসটা কেবল বলার চেষ্টা করলাম, সেই জিনিসটাকে আসলে একটু খাতা কলমে আমরা দেখার চেষ্টা করি, লেখার মাধ্যমে দেখার চেষ্টা করি। সেট জিনিসটা কি? যে কোনো কিছুই সেট হইতে পারে। যদি আমরা লিখি 1 2 3 4 5 6, 1 থেকে 5 পর্যন্ত এই যে সংখ্যাগুলো আমরা লিখলাম, এই সংখ্যাগুলাই একটা সেট হইতে পারে। আবার আমরা যদি, এখন গ্রীষ্মকাল চলছে, আমরা যদি গ্রীষ্মকালীন কিছু ফলের নাম লিখি, যেমন লিখলাম আম, জাম, কাঁঠাল, কাঁঠালের চন্দ্রবিন্দু আছে, এই তিনটা একটা সেট হইতে পারে। এবং এই সেটকে আমরা প্রকাশ করতে পারি বড় হাতের এ বি সি ডি এরকম অনেক কিছু দিয়ে, জেড পর্যন্ত, অথবা এক্স ওয়াই জেড লিখতে পারি। এইগুলা দিয়েই মূলত সেটকে প্রকাশ করা হয়। এখন আমি যদি একটা সেটে ধরি তিনটা সংখ্যা আছে, তিনটা সংখ্যা কি? 1 2 3। এই তিনটা সংখ্যাকে আমি একটা সেটে প্রকাশ করব। সেই সেটটা কি, আসলে কিভাবে প্রকাশ করব? তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা এখনই খাতা এবং কলম নেবে এবং খাতা কলম নিয়ে এই সমাধানটা করবে এবং পজ করে সমাধান করে একটা ছবি আমার কমেন্ট বক্সে দিবে, যাতে করে আমি বুঝতে পারি না আসলে তুমি শিখছো কিছু। ভিডিও যদি পজ করা হয়ে যায় তাহলে এখন আবার শুরু করি আমরা। এই তিনটা সংখ্যা যদি একটা সেট হয়, সেই সেটকে আমরা যদি এ দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা সেটটিকে এভাবে লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট অফ 1 2 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে সেট প্রকাশের মাধ্যম। সেট প্রকাশ দুইভাবে করা যায়। সেট প্রকাশ যখন আসলো কথাটা, তখন
জেনে রাখো সেট প্রকাশ দুইভাবে করা যায়। এই যে পদ্ধতি, সংখ্যা পদ্ধতি, এই পদ্ধতিকে বলে তালিকা পদ্ধতি। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এরকম ভাবে সেকেন্ড ব্র্যাকেট ছাড়া সেটকে প্রকাশ করা যায় না। আমরা যদি লিখি, এই তো গেল সংখ্যার বিষয়, তবে মনে প্রশ্ন জাগতে পারে যে যদি সংখ্যা না থেকে কারো নাম, কোনো ফলের নাম, কোনো বিভাগের নাম, জেলার নাম, এরকম যদি কিছু থাকে তখন কি আমরা কি করব? তখনও নিয়ম একই। মনে করি রহিম, করিম দুইটা নামের একটা সেট। আবার আম, জাম, কাঁঠাল একটা সেট। তাহলে এই দুইটা সেটকে আমরা দুইটা সেটে প্রকাশ করব। এ দিয়ে এ সেটের মাধ্যমে আমরা প্রকাশ করছি নামের সেটকে, সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই, রহিম এবং করিম। যদিও আমি মুখে এবং শব্দটি বলেছি, কিন্তু এখানে কখনোই এবং ব্যবহার করা যাবে না, এবং যদি এগুলো ব্যবহার করা যাবে না, যেটা সেটের নিয়মের একদমই বাইরে। এখানে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। আর দ্বিতীয়টি, যেটা ফলের নাম লেখা আছে, ওইটাকে আমরা যদি বি সেট দ্বারা প্রকাশ করি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট অফ আম, জাম, কাঁঠাল, আমরা এভাবে প্রকাশ করতে পারি। আশা করি তোমাদের এই বিষয়ে যতটুকু কনফিউশন ছিল সেটুকু মিটে গেছে। তোমরা যারা এতটুকু বুঝেছো তাদের জন্য সামনের টপিকে আগানো যাক। নিচের অংশটুকু আমি এখনো মুছিনি। কেন মুছিনি সে প্রশ্নের উত্তর এখনই দিচ্ছি। এই এ হচ্ছে একটা সেটের নাম, আর এইখানে হচ্ছে সেটের উপাদান সংখ্যা। এখন উপাদান সংখ্যা আসলে কি? এইখানে এই পুরাটাই একটা সেট, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটাই একটা সেট। এই পুরা সেটের এ হচ্ছে সেটের নাম, এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যতগুলা সংখ্যাই থাকবে না কেন, সবগুলাই হচ্ছে সেটের একটি একটি উপাদান। এই রহিম এই সেটের একটি উপাদান, আবার এই করিম এই সেটের একটি উপাদান। এইটাকে সেটের ভাষায় যেভাবে প্রকাশ করা হয় সেটা হচ্ছে বিলংস টু, যার একটা চিহ্ন রয়েছে, সেই চিহ্নটা হচ্ছে এই চিহ্ন। এটা হচ্ছে বিলংস টু চিহ্ন। এটা দ্বারা প্রকাশ করা হয় যে কে কার থেকে বিলং করে, মানে কে কার থেকে এসেছে। এখানে এ সেটের থেকে এসেছে রহিম, অর্থাৎ রহিম এ সেটের ভিতরেই আছে, আবার করিম এ সেটের ভিতরেই আছে। কিন্তু যদি আমরা নিচে লক্ষ্য করি, আম, জাম, কাঁঠাল, এই আম, জাম, কাঁঠাল প্রত্যেকটা একটি একটি উপাদান হলেও আম কিন্তু এর ভিতরে নেই, মানে এর থেকে বিলংস করে না। আবার রহিম কিন্তু বি সেটে বিলং করে না, অর্থাৎ যে যেই সেটের ভিতরে থাকবে সে সেই সেটের থেকেই বিলং করবে। এখানে রহিম বিলংস টু চিহ্ন আছে, বিলংস টু এ, অর্থাৎ রহিম, এখানে রহিম এ সেটের ভিতরে রয়েছে। বিষয়টি আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো তোমাদের জন্য একটা ছোট কাজ রয়েছে। মনে রাখতে হবে অঙ্ককে ভয় পাওয়ার কিছুই নাই। অঙ্ক হচ্ছে একটা সহজ জিনিস, যদি তুমি বুঝতে পারো, মন দিয়ে একটু বোঝার চেষ্টা করো। মনে করো একটি সেট এক্স, এই সেটের উপাদান সংখ্যা রয়েছে 1, 2, 4, 7 and 9। এখন যদি আমি
প্রশ্ন করি যে এক্স কি 9 কি বিলংস করে এক্স এর ভিতরে, এক্স সেটের ভিতরে 9 কি বিলং করে? এটা কি সত্য? এটি সত্য। কিভাবে সত্য? আমরা যদি এক্স সেটের উপাদান সংখ্যার দিকে খেয়াল করি, সেখানে 9 রয়েছে, 9 উপাদানটি রয়েছে, অর্থাৎ এই 9 যে এক্স এর ভিতরে রয়েছে সেইটি সত্য। এগুলো সাধারণত টিক চিহ্নের ভিতরে দেখতে পাবে তোমরা। আবার যদি আমি লিখি যে 8 বিলংস টু এক্স, বিষয়টি কি সত্য? বিষয়টি কি সত্য? বিষয়টি আসলে সত্য নয়। আমরা যদি এক্স সেটের উপাদান সংখ্যাগুলোর দিকে খেয়াল করি, তাহলে দেখতে পাবো উপাদানগুলোর মধ্যে রয়েছে 1 2 4 7 অ্যান্ড 9। 9 উপরেরটায় রয়েছে, তাই এটি সত্য। কিন্তু 8 এর ক্ষেত্রে 8 এক্স এর ভিতরে নেই। 1 2 4 7 9 অর্থাৎ এক্স এর ভিতরে 8 বিলং করে না, তাই এটি অসত্য। তো এইটা দেখাই না তো হলো ভাই। বিষয়টা কি বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এক্স, এই 9 যেহেতু এক্স এর থেকে আসে, এক্স এর উপাদান, তাই আমরা বিলংস টু চিহ্ন ব্যবহার করি। কিন্তু 8 এর ক্ষেত্রে আমরা কি চিহ্ন ব্যবহার করতে পারি? যেহেতু 8 নট বিলংস টু, ডাজ নট বিলংস টু এক্স, তাহলে আমরা জাস্ট এটাকে কেটে দেব। এইটাই হচ্ছে ডাজ নট বিলংস টু এর চিহ্ন। খুবই সহজ টপিক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছোট্ট ছোট্ট জিনিস শেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে এই ছোট ছোট জিনিসই আমাদের পরবর্তীতে বড় অঙ্ক করতে সহযোগিতা করবে। তাই আমরা এই ছোট্ট জিনিসগুলাই প্রথমে ভালো করে শিখব, যাতে করে আমাদের পরবর্তীতে বড় অঙ্ক বা বড় ম্যাথ করার সময় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। এতক্ষণ পর্যন্ত আমি যে টপিকটা বোঝালাম, সেতটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে এর পরবর্তী টপিকে আমরা এগোই। আমি ক্লাসের প্রথমেই বলেছি সেট 2 ভাগে ভাগ করা যায়, বা সেট 2 ধরনের, পদ্ধতি 2টা। সেটা হচ্ছে সেট গঠনের পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি, এটাকে ইংরেজিতে রোস্টার মেথডও বলা হয়। রোস্টার মেথড, রোস্টার মেথডও বলা হয়ে থাকে। আরেকটা পদ্ধতি হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, এটাকে ইংরেজিতে সেট বিল্ডার মেথডও বলা হয়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই 2টা পদ্ধতির সেটই রয়েছে। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে তালিকা পদ্ধতি আসলে কি? যে পদ্ধতিতে সুনির্দিষ্ট উপাদানের উল্লেখ থাকে এবং সেগুলো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে, এবং যদি অধিক সংখ্যা থাকে সেগুলোকে কমা দ্বারা ভাগ করা হয়, তাহলে সেটাই হচ্ছে তালিকা পদ্ধতি। এখন আসি সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি হচ্ছে যেখানে উপাদানের সংখ্যা নির্দিষ্ট থাকে না, তবে উপাদান কি হবে তার সাধারণ ধর্মের উল্লেখ থাকে, এবং সেটাও সেট 2 বন্ধনী বা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ থাকে। সেটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি। যেমন আমি যদি তালিকা পদ্ধতি 1 নম্বর দিয়ে যেহেতু লিখেছি, তালিকা পদ্ধতির একটা উদাহরণ লিখি, যেটা আমরা একটু আগেও দেখেছি। এ সেটের উপাদান সংখ্যা রয়েছে 1 2
3। এই হচ্ছে তালিকা পদ্ধতির একদম বেসিক উদাহরণ। এটাই হচ্ছে তালিকা পদ্ধতি। আর যদি সেট গঠন পদ্ধতিকে আমরা একটু দেখতে যাই, সেখানে সেটের নাম এই থাকতে পারে, তবে এখান থেকে আমি যদি লিখি তাহলে লিখতে হবে x x2 x belongs to n এবং 1 থেকে শুরু করে x3। এর দ্বারা বোঝা যাচ্ছে যে x হলো উপাদান সংখ্যাগুলো এবং n হচ্ছে উপাদান সংখ্যাগুলোর ধরন কেমন হবে, সাধারণ সংখ্যা। এবং একটা শর্ত আছে, 1 থেকে শুরু, 1-এর থেকে বড়, মানে 1 সহ 1-এর থেকে বড়, এবং 3 সহ 3-এর থেকে ছোট, মানে 1, 2 এবং 3। এটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমার সেটে দাঁড়াবে a is equal to 1 2 3। আশা করি সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি বিষয়ে আমরা একটা খোলামেলা এবং সুস্পষ্ট ধারণা পেয়েছি। আজকের আমাদের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দেখব সেট গঠন পদ্ধতি কিভাবে প্রকাশ করতে হয়, তালিকা পদ্ধতিকে কিভাবে প্রকাশ করতে হয়। অর্থাৎ আমরা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা শিখব এবং সেট গঠন পদ্ধতি থেকে আবার তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শিখব। তোমাদের জন্য একটি বাড়ির কাজ অবশ্যই দিতে হয়। বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমরা আমি একটু আগে যেরকম ভাবে নিজের মন মতো করে সংখ্যা লিখেছি এবং সেট করেছি, সেরকম ভাবেই তোমরা 5টি সেট লিখবে। আমরা পরবর্তী ক্লাস যখন করব সেই ক্লাসে সেই সেটগুলো দেখব যে কে কে সক্ষম হয়েছে। যারা তোমরা আমার এই ভিডিওটি দেখতেছো, আমার এই ক্লাসটি করতেছো, আমি দেখতে চাই যে তোমরা কে কে আমার ক্লাস শেষ পর্যন্ত দেখেছো এবং বাড়ির কাজটি সম্পন্ন করেছো। মনে রাখবে, অধ্যবসায়ই সফলতার মূল। তো আজ এ পর্যন্তই। তোমাদের যদি আমার এই টপিকে কোনো জিনিস বা কোনো একটা অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা সেটি খাতায় অবশ্যই নোট ডাউন করে রাখবে এবং পরবর্তীতে কমেন্ট অথবা নিজের ওই নোট ডাউন করা প্রবলেমটির ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে রাখবে, যাতে করে আমি ওই সমস্যাগুলো দেখে পরবর্তী ক্লাসে আমি সমাধান দিতে পারি। আর যদি আমার আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ক্লাসও তোমাদের করতে হবে, তাই তো? যদি পরবর্তী ক্লাসটি দেখতে চাও এবং আমাকে না হারাতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে। এতে করে আমার প্রত্যেকটি ক্লাসের ভিডিও তোমার কাছে চলে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। তখন তুমি তোমার অবসর সময় অথবা পড়ার সময় তুমি এই ভিডিওটি দেখে তোমার প্রবলেমগুলো সলভ করতে পারবে।